গল্পের নাম নির্বাণের পথে। পর্ব সংখ্যা ৭। নুহা হতবাক হয়ে কিছুক্ষণ আহিরের মুখের দিকে তাকিয়ে থাকল। এক ঝটকায় আহিরের হাত সরিয়ে দিল। চোখ জ্বলে উঠছে দুঃখ আর রাগের মিশ্রণে। আপনি কি জানেন কেন আমি সিফাতের ওপর ভরসা করি? কারণ উনি আমাকে প্রশ্ন করেননি, আমার কাছে প্রমাণ চাননি। সবচেয়ে কঠিন সময়ে বিনা বাক্যে আমার সাথে ছিলেন। আমার পাশে থেকেছেন, আমার বিশ্বাসে আঘাত দেননি। অথচ আপনি আপনি নিজেকে আমার ঘরের লোক বলেন। আপনার কি মনে নেই সেদিন কি বলেছিলেন? আমার সামনে আর আসবেন না, নুহা। চলে যান আমার বাড়ি থেকে। আমাদের সম্পর্ক শেষ। আপনার সেই কথার পরেও কি আমি আপনার ঘরে থাকতাম? বলুন। আমি বাধ্য হয়েছিলাম চলে যেতে। তখনও জানতাম না আমার মধ্যে আপনার একটা অংশ বেড়ে উঠছে। যখন জানতে পারলাম সবার আগে আপনাকেই জানাতে চেয়েছিলাম। কত আশা নিয়ে আপনাকে ফোন করেছিলাম, আপনি রিসিভ করলেন, আমার কণ্ঠ শুনলেন, তারপর আপনি কি করলেন? আমার মুখের উপর কল কেটে দিলেন। তাও আমি আপনাকে মেসেজ করলাম, অপেক্ষা করলাম, তবু আপনি এলেন না। তারপরেও কি আমি আপনার কাছে ফিরে আসতাম, আহির? নুহা ধাক্কা দিয়ে আহিরকে দূরে সরানোর চেষ্টা করল। কণ্ঠ রুদ্ধ হয়ে আসলো। আপনি কি ভাবেন আমি এতটাই সস্তা? আমার আত্মসম্মান নেই যে এত কিছুর পরেও বারবার আপনার কাছে ফিরে আসব? আর আপনি আবার আমাকে একইভাবে দূরে সরিয়ে দেবেন? শেষের কথাগুলোতে নুহার কণ্ঠ আটকে আসলো। ঠোঁট কাঁপছে, চোখের কোণে অশ্রু যেন বাঁধ মানতে চাইছে না। আহির দীর্ঘ সময় নুহার দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে থাকল। হঠাৎ করেই তার সমস্ত দৃঢ়তা একত্রিত করে নুহাকে শক্ত করে জড়িয়ে ধরল। নুহা ছটফট করে উঠল। তবে আহির ছাড়ল না, বরং আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল নিজের সাথে। আরও শক্ত করে, আরও গভীরভাবে বুকের মধ্যে আটকে রাখল। নুহার প্রতিবাদ, তার কাঁপানো শরীর, কিছুতেই আহিরের দৃঢ়তা কমল না। এক দৃষ্টিতে শুধু নুহাকে জড়িয়ে ধরে রাখল, যেন সেসব বেদনাকে তার ভেতর ধারণ করতে চাইছে। নুহার শরীর কাঁপছিল, প্রতিটা অঙ্গ যেন প্রতিবাদে থরথর করে উঠছে। কিন্তু আহির ছাড়ল না। আহিরের স্পর্শে কিছু অদ্ভুত এক নিষ্পাপ আবেগ মিশেল, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। শরীর, মন, আত্মা সবকিছু যেন এক গভীর সুরে একত্রিত হওয়ার তাগিদে। নুহা আর সহ্য করতে পারল না, কান্নায় ভেঙে পড়ল। কষ্ট, যন্ত্রণা, প্রতিটি অনুভূতি বের হয়ে এলো তার ঠোঁট ফুঁড়ে, প্রতিটা শব্দ এক একটা বেদনার দাগ। আপনি কেন এসেছেন? কেন আবার এলোমেলো করে দিতে এসেছেন আমার গোছানো জীবনটা? আমি নিজেকে সময়ের এক প্রাচীরে বন্দী করেছিলাম। শিখে নিয়েছিলাম নিজে নিজে বাঁচতে, আপনাকে ভুলে থাকতে। হ্যাঁ, আপনি আমার হৃদয়ের অলিন্দে আছেন, আমার নিঃশ্বাসে আছেন, প্রতিটা স্পন্দনে আপনি জড়িয়ে আছেন। কিন্তু এখন আর আমি ফিরতে চাই না, আহির। প্লিজ, চলে যান আমার জীবন থেকে। শান্তি দিন আমাকে, এইটুকু প্রার্থনা। আহির নড়ল না। নুহাকে আগের মতোই জড়িয়ে রাখল। অনেক দিনের শূন্যতাকে যেন পূর্ণ করার একটু প্রয়াস। নুহার চোখে অশ্রু আর কষ্ট নিঃশব্দে এক আঘাতের মতো আহিরের বুকের ভেতর পৌঁছাল। আহির এক মুহূর্তের জন্য থেমে গিয়ে বিক্ষিপ্ত আবেগগুলো মিশিয়ে বলে উঠল, সবকিছু কি এতটাই সহজ, নুহা? আমি চলে গেলেই কি সবকিছুর সমাধান হবে?
নুহা চোখ মুছে ফেলে পুরো শরীরের শক্তি দিয়ে এক ধাক্কায় আহিরকে সরিয়ে দিল। তারপর এক নিঃশ্বাসে হৃদয়ের অগোছালো অনুভূতিগুলো বলতে লাগল, জানি না, তবে আমি আপনার কাছে ফিরতে চাই না। আমি আপনাকে ঘৃণা করি। বুঝেছেন? ঘৃণা করি। প্লিজ চলে যান। হাত জোর করে বলছি, আমার জীবনে আর ফিরবেন না। কথাগুলো বলেই নুহা নিজেকে আর ধরে রাখতে পারল না। বুকের ভিতর অস্থিরতা ছড়িয়ে গেল। মুহূর্তেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। দাঁড়িয়ে থাকা আহির স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুহার চলে যাওয়ার দিকে। নুহা দাঁড়িয়ে আছে দূরের পাহাড়ের দিকে মুখ করে। তার চোখ দুটি একদম অন্যমনস্ক। কোনো এক গভীর চিন্তায় ডুবে গেছে। মনে হয় সারা পৃথিবী তার ওপর নেমে এসেছে। একদিকে নিঃশ্বাস প্রশ্বাস আর অন্যদিকে অজস্র প্রশ্ন। যে প্রশ্নগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে, যা ভেতরে ভেতরে এক বিশাল ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছে। কি করব আমি? সত্যিই কি সবকিছু এতটা সহজ? আজ যদি আহির চলে যায় তাহলে আরুষি। ওকে কিভাবে সামলাব? আর আমি কিভাবে থাকব নূরকে ছাড়া? নূর কি তার মাম্মাকে খুঁজবে না? আমি কিভাবে পারবো ওকে ছেড়ে থাকতে? এত বছর পর তো ওকে ফিরে পেয়েছি। নুহার কাছে চারপাশটা যেন ঘুটঘুটে অন্ধকারে মোড়া মনে হল। নুহার মনে হল তার সব কিছুতেই যেন এক বিভীষিকাময় জটিলতা ছড়িয়ে গেছে। যেন সবকিছু ধূসর হয়ে উঠেছে। সবসময় কেন আমার জীবনে এমন পরিস্থিতি আসে? কেন আমার জীবনের প্রতিটা অধ্যায় এত কঠিন? ঠিক তখনই কানে এলো এক পরিচিত মিষ্টি কণ্ঠ। মাম্মাম। নুহা চমকে ঘুরে তাকালো। আর তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল বিস্ময়ে। সেখানেই দাঁড়িয়ে নূর আর আরুষি। দুজনেই একে অপরের পাশে। নূর পড়েছে আরুষির জামা, দুজনের মুখে মিষ্টি হাসি। আরুষি দুষ্টুমির সঙ্গে বলল, মাম্মা বলো তো কে নূর আর কে আরুষি? নুহার মুখে মায়াবী এক হাসি ফুটে উঠল। সত্যিই তো এই দুইজনকে দেখে যে কেউ ভুল করতে বাধ্য। গায়ের রং, উচ্চতা সবই যেন এক। একটুখানি তিল আর নূরের তুলনায় আরুষির একটু লম্বা চুল, এই পার্থক্যটুকু ছাড়া আর কোনো পার্থক্য নেই। তবে সবচেয়ে বড় পার্থক্যটা হলো ওদের কথা বলার ধরন একেবারে আলাদা। নুহা নূরকে কোলে তুলে বলল, প্রশ্ন সত্যিই কঠিন আরুষি, তবে উত্তর সহজ। এটা নূর। তারপর আরুষির কপালে এক মমতার চুমু দিয়ে বলল, আর এটা আমার আরুষি। জন মিলে মাম্মাকে বোকা বানাচ্ছ তাই না? একেবারে ফ্রেন্ডশিপ হয়ে গেছে বুঝি? আরুষি খিলখিল করে হেসে বলল, হ্যাঁ, পাপ্পা বলেছে আমরা দুইজন সিস্টার। আর দেখো না, আমরা পুরো সেম টু সেম। কিন্তু নূর অনেক বেশি কিউট, তাই না মাম্মা? পিছন থেকে হঠাৎ আহির বলে উঠল, একদম মাম্মার মতো কিউট। তারপর আরুষিকে কোলে তুলে নিয়ে গালে এক চুমু দিল। নূর মিষ্টি হেসে বলল, আর আরুষি ও অনেক সুইট। একদম তোমার মতো পাপ্পা। নূর আর আরুষিকে দেখে নুহার ভেতরে যেন কোনো এক শান্তির ঢেউ খেলে গেল। তার মন যেন কিছুটা হালকা হয়ে উঠল। এতক্ষণ যে আবেগের ঝড় তার ভেতরে ছিল সেখানে একটু শান্তির বাতাস এসে লাগল। আহির নুহার কাছ থেকে নূরকে তুলে নিয়ে হাতে দুটো মেয়েকে কোলে তুলে নিল। এক পাশে নূর, অন্য পাশে আরুষি। নুহার বুকের গভীরে এক অদ্ভুত অনুভূতি জেগে উঠল, এটি খুবই চেনা। যেন এক বিশাল সময়ের পর হারানো কোনো সুখ ফিরে পেয়েছে। আহির মৃদু হাসি দিয়ে নূর আর আরুষিকে আদর করে বলল, যাও,
খেলো দুইজন। পাপ্পা একটু মাম্মার সাথে কথা বলবে। আরুষি আর নূর বাধ্য মেয়ের মতো একছুটে চলে গেল। নুহা তখনও নির্বাকভাবে তাকিয়ে। কিন্তু কিছু একটা ভেবেই হাঁটতে যাবে, ঠিক তখনই আহির পেছনে থেকে নুহার একটা হাত ধরে ফেলল। নুহা পেছনে ফিরে তাকালো না, দাঁড়িয়ে রইল একই জায়গায়। আহির ধীরে বলল, দেখুন নুহা, আমরা চাইলেই পারি। হয়তো সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। এতদিন অনেক ভুল হয়েছে আপনার, আমার, সময়ের। কিন্তু এখন তো সামনে আমাদের পৃথিবী দাঁড়িয়ে আছে, ওরা নূর আর আরুষি। এসব কি এতটা কঠিন করার দরকার আছে? আমরা কি আবার শুরু করতে পারি না? নুহা ধীরে পা বাড়িয়ে সামনে এগিয়ে এলো। চোখের ভাষায় কিছুটা শঙ্কা, কিছুটা প্রশ্ন। তার বুকের ভেতরটা কাঁপছে। সে মৃদু হেসে বলল, আমরা যদি আবার শুরু করতে চাই তবে পুরনো কষ্টগুলো কোথায় রাখব আহির? আপনার চোখে যদি এখনও একটু বিশ্বাস থাকে আমি সেগুলাকে আপনার কাছ থেকে চেয়ে নেব, ধীরে ধীরে, সময় নিয়ে সবটা ঠিক করে দেব। আমি জানি অতীত বদলানো যায় না। তবে কথা দিতে পারি আমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না। চাই না এক রাতেই সব মুছে যাক, শুধু চাই আবার হেঁটে চলা শুরু হোক। আপনার সাথে, আমাদের মেয়েদের নিয়ে। নুহার চোখ ছলছল করে উঠল। একে অপরের দিকে তাকিয়ে কোনো শব্দ ছাড়াই তাদের অনেক কথা বলা হয়ে গেল। আহির গভীর এক নিঃশ্বাস ফেলল। চোখে এক অজানা দুঃখের ছায়া ভেসে উঠল। প্রতিটি শব্দে ব্যথার তীব্রতা। আমি জানি, জেনে শুনে বা অজান্তে হোক আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আপনার জীবনের সবচেয়ে কঠিন সময়ে আমি আপনার পাশে ছিলাম না। কিন্তু যখন আপনি প্রেগন্যান্ট ছিলেন, যদি বলি সে সময় আমি জানতাম না আপনি বিশ্বাস করবেন। আচ্ছা বাদ দিন বিশ্বাস করতে হবে না। বিশ্বাসের বিষয়টি আজ আর গুরুত্বপূর্ণ নয়। সবকিছুর জন্য আমি ক্ষমা চাচ্ছি। যদি মনে করেন আমি কোনো শাস্তির প্রাপ্য, বলুন। আর আপনি যদি চান আমি আজই চলে যাব। সত্যিই চলে যাব, নুহা। নুহা আহিরের দিকে তাকিয়েছিল কিন্তু কি বলা উচিত বুঝে উঠতে পারছিল না। হৃদয়ে এক অদৃশ্য ক্ষত, যা এতদিনে পুরোপুরি ভরপুর হয়ে উঠেছিল। আহিরের কথায় সেসব অনুভূতি আবার জেগে উঠছিল। নুহা কিছুই বলতে পারল না। আহির নুহার দিকে একবার তাকালো, চোখে এক অশ্রুসিক্ত সিদ্ধান্ত নিয়ে হনহন করে চলে গেল। নুহা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মন অস্থির, কিছু না বলা বাক্য যেন আর বাকেই রয়ে গেল। নুহার চোখে এক অসীম নীরবতা। একদিকে তার একটা সিদ্ধান্ত, অন্যদিকে ওই মানুষটা যার প্রতি ভালোবাসা আর কষ্টের সম্পর্ক এখনো অমীমাংসিত। একে অপরের মধ্যে কত অদৃশ্য সম্পর্ক রয়ে গেছে তা নুহা নিজের ভেতরে অনুভব করছিল। কিন্তু কি করবে বুঝতে পারছিল না। নুহা একদৃষ্টিতে হাঁটছিল। মাথায় অগণিত চিন্তা ঘুরছে, হঠাৎ চোখে পড়ল সিফাত। সিফাত নুহার দিকে তাকিয়ে মৃদু হাসল। তারপর বলল, কি ব্যাপার বলুন তো? আপনাকে এমন দেখাচ্ছে কেন? কিছু না তো। আপনি আরুষি আর নূরকে দেখেছেন? সিফাত একটু মাথা ঝুঁকিয়ে বলল, হ্যাঁ, ওরা নানা নানুর সাথে আছে। আমি একটু আগে তাদের সাথে দেখা করে এলাম। আরুষি বাবাকে পেয়ে বেশ খুশি। তবে আপনার ব্যাপারটা বুঝলাম না, আপনার প্রিয় স্বামীকে দেখে আপনি খুশি হননি? নুহা অল্প হেসে বলল, আপনি সবসময় মজার মুডে থাকেন, তাই না? তবে আমি একদমই মজার মুডে নেই। নুহা ম্যাডাম, আপনি কোনোভাবে আফসোস করছেন? মানে, নানুর কথা শুনে আমাকে বিয়ে না করার জন্য? আপনার মনে হয়? সিফাত হাসতে হাসতে বলল, একদমই না।
আমি আপনাকে এত বছর ধরে দেখছি। আপনার মনে আপনার বরকে নিয়ে অল্প নয় অনেকটাই ভালোবাসা আছে। সেই জন্য তো এত বছর তিনি আপনার সাথে না থেকেও আপনার মনে আছেন। তবে এখন চোখে মুখে এত দ্বিধা কেন, নুহা? আরুষি তার বাবাকে পেয়েছে, নূর তার মাকে পেয়েছে, তো আপনার ও এবার কি ফিরে যাওয়া উচিত না? দেখুন এত বছর তো থাকলেন দূরে, ভুলে থাকতে তো পারেননি। আরুষি সারাক্ষণ ওর বাবাকে খুঁজেছে। আজ ও কত খুশি, আমি চাই আরুষি এমনই হ্যাপি থাকুক সবসময়। আপনি আরুষিকে অনেক ভালোবাসেন, তাই না? সিফাত একটু হেসে বলল, ভীষণ ভালোবাসি। তবে ওর মাকে তার থেকেও বেশি ভালোবাসি। কিন্তু দুঃখজনকভাবে ওর মা তা বুঝল না। আচ্ছা নুহা, একটু চেষ্টা করে দেখুন তো আরুষির আঙ্কেল থেকে আব্বা বানাতে পারেন কি না। সিফাতের মজার ছলে বলা কথাগুলো শুনে নুহা হাসল। সিফাত আবারও বলল, আপনার হাসির সাথে কি কোনো শত্রুতা আছে নাকি? সারাক্ষণ মনে হয় আপনি কিছু ভাবছেন। আচ্ছা, সিরিয়াস কথা বলি। দেখুন, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না, কিন্তু আপনাকে দিয়েছে। এই কয় বছরে আপনার চোখে আমি আহিরের অভাব দেখেছি। আপনি সবসময় চাইতেন আরুষি তার বাবাকে পাক, কিন্তু উপায় ছিল না। এখন তো আছে। নিজেকে আরেকটা সুযোগ দিন, বাকিটা জীবন ভালো থাকুন। আর আপনার উনি, যা দেখলাম তিনি খুব খারাপ মানুষ নন। আপনার ব্যাপারে বেশ পজেসিভ। অবশ্য আমার থেকে বেশি না। আপনি বেশ সিরিয়াস কথা বলতে শিখে গেছেন। তো এবার আরুষির জন্য একটা চাচি আম্মা নিয়ে আসুন। আর কতদিন একা থাকবেন আর অন্যের বউ বাচ্চার খেয়াল রাখবেন শুনি? সিফাত একটু হেসে বলল, কি করব বলুন, আপনার একটা বোন ছিল, আগেই বিয়ে দিয়েছেন, কাজটা কি আপনি ঠিক করেছেন? আরুষির পাপ্পা তো তার মাম্মাকে আমাকে কোনোমতেই দেবই না। আমার কপালটাই খারাপ। নুহা আবারও হাসল। তারপর বলল, অনেক খারাপ হয়েছে আপনার সাথে। যে কেউ আপনার কষ্টের কাহিনী শুনলে কান্না করতে শুরু করবে। সিফাত হালকা হাসি চাপতে চাপতে মাথা চুলকে বলল, সবাই কাদল আর আপনি হাসছেন। কপাল, কপাল। আপনার এত দেখাশোনা করে আমার লাভের লাভ কিছুই হলো না। এখন মনে হচ্ছে আমার কপালে বিয়ে লেখা নেই। হে আল্লাহ, কিছু করো তোমার এই বান্দার জন্য। অবশ্য আপনার উই ফুফি আম্মা কি এখনো সিঙ্গেল আছেন? মানে এমনই জিজ্ঞেস করলাম। নুহা আর সিফাত একসাথে হেসে উঠল। দূর থেকে দাঁড়িয়ে আহির গভীর দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল। চোখে এক অদ্ভুত চিন্তা, যেন কিছু অনুভূতি তার মধ্যে দানা বাঁধছিল। ঘরে প্রবেশ করেই নুহার চোখে পড়ল আহিরের চোখ কাপড় দিয়ে বাঁধা। আরুষি আর নূর কানামাছির খেলায় মত্ত। নুহা নরম কণ্ঠে বলল, আরুষি, নূর অনেক হয়েছে খেলা, এবার ঘুমাতে হবে। নুহার এই কথাগুলো কানে যেতেই আহির ধীরে চোখ থেকে কাপড়টি খুলে ফেলল। আরুষি আর নূর নিজেদের সাথে আহিরের হাত ধরে খাটে নিয়ে গেল। নূর আর আরুষি মাঝখানে। আহির আর নুহা দুইজন দুই পাশে শুয়ে এক নিস্তব্ধতায় আবদ্ধ। ঘরটি যেন এক শান্তিময় স্নিগ্ধতায় ভরে উঠেছে। আরুষির বলল, আপ্পা, একটা গল্প বলো না। মাম্মাম তো রোজ বলে, আজ তুমি বলো। নূর মিষ্টি কণ্ঠে বলল, হ্যাঁ পাপ্পা, উই রাজকুমারীর গল্পটা বলো না। আরুষি ও শুনবে, বলো না। আরুষি অবাক হয়ে বলল, রাজকুমারী বলো না পাপ্পা, বলো না। আহির চুপচাপ এক মুহূর্ত স্থির হয়ে রইল। তারপর কোমল হাসি দিয়ে বলল, ঠিক আছে, দুইজনেই চোখ বন্ধ করো। এক সময়ের এক রাজ্য। সে রাজ্যের রাজপুত্র একদিন তার প্রিয় স্বপ্নরাজ্যকে অভিমানে বিদায় জানিয়ে হারিয়ে গিয়েছিল দূরের কোনো অজানায়। সে সময়, সে ব্যথা, সে বিসর্জনের গল্প কেউ জানত না। শুধু রাজপুত্রের অন্তরের অন্তঃস্থলে জমে ছিল এক নিঃশব্দ যন্ত্রণা।
বহুদিন পরে এক স্নিগ্ধ সকাল ছুঁয়ে রাজপুত্র ফিরে এল তার প্রিয় রাজ্যে। আর ঠিক সেই মুহূর্তে হেমন্তের হাওয়ায় ভেসে আসা একটা হাসির রেখায় সে প্রথমবার দেখল রাজকুমারীকে। রাজকুমারীর ঠোঁটে থাকা এক রহস্যময় হাসি আর চোখের গভীরে লুকানো এক নিঃশব্দ কাব্য সব মিলিয়ে রাজপুত্রের হৃদয় যেন এক নিমেষে থমকে গেল। মনে হলো সে হারিয়ে গেছে কোনো রূপকথার অলিখিত পাতায়। কোনো পরিখেরা স্বপ্নরাজ্যে। কিন্তু রাজকুমারীর হৃদয়ে ছিল রাজপুত্রের নামে জমে থাকা অভিমান আর অভিযোগের পাহাড়। সময়ের কাঁটা যতই এগিয়ে গেছে তাদের মাঝখানে বেড়েছে দূরত্ব, বেড়েছে ভুল বোঝাবুঝি। অনেক চেষ্টার পর অবশেষে রাজপুত্র রাজকুমারীর রাগ ভাঙাতে সক্ষম হয়। তারপর এক নতুন অধ্যায়ের সূচনা হয় ভালোবাসার গভীর উপলব্ধির। রাজকুমারীর চোখে ছিল আবেগ, কণ্ঠে ছিল কষ্ট, কিন্তু মন ছিল গভীর ভালোবাসায় ভিজে থাকা এক পবিত্র নিবেদন। রাজপুত্র সেই ভালোবাসায় এতটাই ডুবে গিয়েছিল যে বুঝে ফেলেছিল এই ভালোবাসা এক জীবনের শেষ হবার নয়। তার অনুভব ছিল প্রবল, তার ভালোবাসা ছিল বিশাল এক নদীর মতো যার গভীরতা ছিল অসীম। হঠাৎ করেই এক ঝড় উঠে আসে তাদের শান্ত জীবনে। জীবন আবারও তাদের আলাদা করে দেয়। সময় নির্লিপ্ততা দর্শকের মতো পাশে দাঁড়িয়ে থাকে, কোনো সাহায্য না করে। জন দুই মেরুতে চলে যায়, কিন্তু হৃদয়ের বাঁধন কখনো ছিন্ন হয় কি? রাজপুত্র প্রতিদিন প্রতিমুহূর্তে অপেক্ষা করে হয়তো কোনো একদিন রাজকুমারী আবার ফিরে আসবে। আর একদিন সত্যিই দেখা হয় আবার। সেই পুরনো চেনা চোখ, সেই অচেনা অনুভব আবার ফিরে আসে। মুহূর্তেই রাজপুত্র আবার সেই পুরনো অনুভূতির মাঝে ডুবে যায়। কিন্তু রাজকুমারীর হৃদয়ে ছিল জমে থাকা দীর্ঘদিনের ক্ষত। রাজকুমারী ভাবে ভালোবাসা যেমন আসে, কষ্টও নিয়ে আসে। তাই রাজকুমারী হয়তো ভয় পেতে শুরু করেছে, যদি ভালোবাসার ছায়ায় সেই পুরনো ব্যথা আবার ফিরে আসে। রাজপুত্র বুঝতে পারে না কিভাবে আবার তার হৃদয় পৌঁছাবে সেই প্রিয় হৃদয়ের দুয়ারে। তার প্রত্যাশা আর রাজকুমারীর অভিমান দুটি দেয়ালের মতো দাঁড়িয়ে যায় তাদের মাঝখানে। কিন্তু রাজকুমারী কি বুঝতে পারে রাজপুত্র কতটা পড়ে তার অনুপস্থিতির অগ্নিতে? রাজকুমারী কি জানে সেই কষ্ট কতটা গলিয়ে দেয় রাজপুত্রের আত্মা? প্রতিটি নিঃশ্বাস যেন দহনময়, প্রতিটি দিন যেন একটি বিষণ্ণ দীর্ঘশ্বাস। হারানোর যন্ত্রণার রাজপুত্রের বুকে এমনভাবে পুড়ে যায় যেন হৃদয়ে ছেঁড়া এক অভিশপ্ত আগুন দিনরাত চলছে। রাজকুমারী কি বোঝে তার অনুপস্থিতিতে রাজপুত্রের জীবন কতটা নিঃসঙ্গ আর নির্জন হয়ে পড়ে? সে কি দেখে রাজপুত্রের চোখে জমে থাকা ব্যথার ছায়া? সে কি টের পায় তার একটি ঘৃণাভরা দৃষ্টি রাজপুত্রকে ভিতর থেকে কতটা ভেঙে দেয়? সেই প্রতিটি অভিমানী চাহনি, প্রতিটি নীরবতা যেন ছুরি হয়ে খোঁচা দেয় রাজপুত্রের হৃদয়ের প্রতিটি কোণে। সে কি জানে সেই দৃষ্টি রাজপুত্রের অন্তরকে কতখানি ক্ষতবিক্ষত করে? রাজকুমারী কি কোনোদিন জানবে তার অনুপস্থিতির দীর্ঘ ছায়ায় রাজকুমারের হৃদয় কিভাবে প্রতিটি মুহূর্তে দগ্ধ হয়েছে? অনুভব করবে কি সে? আহিরের কথা শেষ হওয়ার আগে নুহা উঠে চলে গেল। আলো আধারির খেলা তখনও ব্যালকনির মেঠো বাতাসে রয়ে গেছে। নুহা নিস্তব্ধ রাতের নিচে হারিয়ে যাচ্ছিল নিজের ভাবনার ভেতরে। চুলগুলো এলোমেলো, হাওয়ায় উড়ছিল ধীরে ধীরে। আহির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখে খাটের উপর ঘুমে ডুবে আছে নূর আর আরুষি। নিঃশ্বাস ফেলার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই ঘরে। আহির আস্তে পা ফেলে এগিয়ে আসে ব্যালকনির দিকে। দাঁড়িয়ে পড়ে ঠিক নুহার পেছনে। নুহা পিছন ফিরে তাকায় না, শুধু হালকা ঠোঁট নেড়ে বলে ওঠে, আপনার তো না ফিরে যাওয়ার কথা ছিল, এখনো গেলেন না যে? কণ্ঠে ঠান্ডা অভিমান, যেন কোনো অভিযোগ নয়, অনেক কথার ভিড়।
আহির চুপ করে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। বাতাসে ওড়ানো নুহার চুলগুলো বারবার তার মুখে এসে লাগছে, কিন্তু সে সরায় না। নুহা এবার একটু সরে গিয়ে দূরে তাকিয়ে বলল, সবকিছু তো শেষ হয়ে গিয়েছিল আহির। আপনি ফিরতে চান কেন? সবকিছু সত্যিই শেষ হয়েছিল, নাকি আমরা জেদ করে শেষ করে ফেলেছিলাম? নুহা হেসে ফেলে, একটা বিষাদ মাখা হাসি, যেটা চোখে পুড়ে থাকে কাটার মতো। আপনি যখন চুপ করেছিলেন তখনও ভাবিনি আজ এভাবে প্রশ্ন করবেন। ওই সময় যদি একটা কোথাও বলতেন আমি হয়তো থেকে যেতাম। আহির নিচু গলায় বলে, আপনার ভাষায় আমাকে ঠিক কি বলা যায় বলুন। যে কোনো সম্বোধন মেনে নেব। তবে আমার মনে হয় না এই বিচ্ছেদ আমার থেকে বেশি আপনাকে কষ্ট দিয়েছে। আপনার কাছে আরুষি ছিল, আর আপনার খেয়াল রাখার জন্য সিফাত তো ছিলই আরুষির বাবা হয়ে। আপনি কি জানেন একটা বাচ্চা যখন ঘুমের ঘোরে বলে আমার নিজের পাপ্পা কই, তখন সেই কথাটা কেমন লাগে একটা মায়ের কাছে? সিফাত চেষ্টা করেছে, কিন্তু সে তো আপনার জায়গা নিতে পারেনি। বলতে পারেন আমি নিতে দেয়নি, এত কিছুর পরেও আরুষিকে আপনার পরিচয় দিয়েছি। আমাকে আরুষির কথা জানতে দিয়েছিলেন। বলেছিলাম তো, আপনি শুনেননি। এখন তো আমি ফিরে এসেছি, নুহা। এবার শুধু কথা শোনার জন্য না, সারাজীবন পাশে থাকার জন্য। নুহা কিছু বলে না। চোখের কোণ ভিজে আসে। তারপরেও নিজেকে শক্ত রাখে। হঠাৎ নূরের একটুখানি কান্নার শব্দ ভেসে আসে ভেতর থেকে। নুহা চলে যেতে চায়। আহির নুহার ওড়নাটা টেনে ধরল। আমিও সাথে চাই, আজ থেকে আর কারো চোখের পানি মুছানোর দায়িত্ব ফেলে পালাতে চাইব না। বরং পানি যাতে না আসে সেই চেষ্টা করব না হোক। 1 মিনিট আপনি বাচ্চাদের এসব রূপকথার গল্প শোনান, ভালোবাসা, বেদনা, বিচ্ছেদ। আহির চোখ টিপে বলল, সাধারণত বাচ্চাদের না। এইসব গল্প বাচ্চার মাকে শোনাচ্ছিলাম। নুহা ওড়নাটা ছাড়িয়ে নিয়ে দ্রুত ঘরে ঢুকেই দেখল নূর ঘুমের ঘোরে একটু একটু কাঁপছে, ঠোঁট কাঁপছে কান্নায়। নুহা গিয়ে নূরকে জড়িয়ে ধরল কোমল হাতে, মেয়ের কপালে চুমু খেয়ে বলল, কি হয়েছে সোনা? কাঁদছ কেন? মা তো এখানে আছে। নূর চোখ মেলে তাকালো নুহার দিকে। একজোড়া অশ্রুসিক্ত চোখে ভয় আর অভিমান মিশে আছে। মাম্মা তুমি জানো, আমি দেখলাম পাপ্পা আমাকে নিয়ে চলে গেছে। তারপর আমি তোমাকে খুঁজে খুঁজে কাঁদতে লাগলাম, কিন্তু তুমি কোথাও ছিলে না। তুমি ছিলে না মাম্মাম। নুহার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ছোট্ট একটা স্বপ্ন, অথচ কত ভয়ঙ্কর প্রভাব ফেলে দিতে পারে শিশুর মনে। নুহা আরো শক্ত করে মেয়েকে বুকের মধ্যে টেনে নিল। চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করল। অথচ নিজের চোখের কোণ তখন ভিজে উঠেছে। আহির ধীরে ধীরে এগিয়ে এলো। নীরবে মেয়ের পাশে বসে ওর ছোট্ট হাতটা নিজের হাতে নিল। পাপ্পা তো কোথাও নিয়ে যায়নি মাম্মা। এই তো মাম্মা তোমার সাথে আছে। নূর আবছা চোখে আহিরের দিকে তাকিয়ে আবার চোখ বন্ধ করল। যেন বাবার শব্দে স্বস্তির ঘুমে ঢুকে পড়ল। নুহা চুপচাপ বসে রইল। মনে অজস্র প্রশ্ন। কিন্তু সেদিন রাতে কোনো প্রশ্নের উত্তর চাইল না সে। শুধু মেয়েটার মলিন মুখখানায় হাত বুলিয়ে গেল বারবার। ঘুম থেকে ধীরে ধীরে চোখ খুলল নুহা। পর্দার ফাঁক গলে রোদের এক চিলতে রেখা এসে মুখে পড়েছে। বাইরে পাখির ডাক, বাতাসে হালকা একটা শান্তির গন্ধ। রাতের অস্থিরতা যেন কোথাও হারিয়ে গেছে। নূর তখনও তার বাহুতে মাথা রেখে ঘুমিয়ে, ঠোঁটে একটুখানি শান্তির হাসি। পাশেই আরুষি। নুহা ওদের দুজনকে দেখে বুক ভরে নিঃশ্বাস নিল। খাটের পাশে রাখা সোফায় বসে আহির তাকিয়ে আছে নীরবে। চোখে একরাশ ক্লান্তি।
নুহা অবাক হয়ে তাকালো, মানুষটা সারা রাত এখানে এইভাবে বসেছিল। আস্তে করে বলল, রাতে ঘুম না হওয়ার কোনো বিশেষ কারণ ছিল? আহির হালকা একটা হাসি দিল। ঘুমানোর সাহস হয়নি। চোখের তৃষ্ণা মেটানোর চেষ্টা করছিলাম, এটুকু চেষ্টাতেই রাত কেটে গেল। নুহা চুপ করে রইল। আহির ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ভাঙা ভাব লুকোতে মাথার চুলে একবার আঙুল বুলিয়ে নিল। আমাকে ফিরতেই হবে নুহা। অফিস আছে, দায়িত্ব আছে। কতদিন আর এইভাবে থাকবো? ঈশান ফোন করেছিল, আমাকে যেতেই হবে। নুহা খাট থেকে নামতে নামতে নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, তাহলে চলে যান। আমি তো আপনাকে কখনো যেতে মানা করিনি। আহির কয়েক কদম এগিয়ে এল। কণ্ঠটা হঠাৎ করেই এক অদ্ভুত কোমলতায় ভরে উঠল। আমি কি পাগল? আমার মেয়েদের ফেলে একা চলে যাব? গেলে ওদের নিয়েই যাব। এবার আপনি ঠিক করুন আপনি কি করবেন। একটুকু নিস্তব্ধতা যেন পুরো ঘরটাকেই গ্রাস করে নিল। নুহা দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে কয়েক পা এগিয়ে এল, চোখে গভীর এক দৃঢ়তা নিয়ে আহিরের চোখে চোখ রেখে বলল, আপনি ঠিক কি বোঝাতে চাইছেন সেটা স্পষ্ট করে বলুন আহির। এই ঘুরিয়ে পেঁচিয়ে বলা কথাগুলো দিয়ে আমাকে বাধ্য করার চেষ্টা কেন করছেন? আহির এক ধাপ এগিয়ে এসে কণ্ঠে কোমলতা মিশিয়ে বলল, নুহা, প্লিজ। আমার সঙ্গে চলুন। আরুষি আর নূর, ওদের মাম্মাকে ওদের দরকার। ওরা আপনাকে ছাড়া থাকতে পারবে না। আহির, দেখুন। আহির নুহার দিকে একটু ঝুঁকে আসলো। ঠোঁটের কোনো মুচকি একটা হাসি। ওদের পাপ্পাও থাকতে পারবে না। মাম্মার দরকার শুধু ওদের নয়, পাপ্পারও আছে। খুব। এক মুহূর্তের নীরবতা। তারপর হঠাৎ নুহা এক ধাক্কায় আহিরকে একটু দূরে সরিয়ে দিল। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভেবে দেখব, তবে সেটা শুধুই আরুষি আর নূরের জন্য, আপনার জন্য না। আহির হালকা হেসে একটু দুষ্টুমি মেশানো কণ্ঠে বলল, আমি আমার জন্য বলছি নাকি? আমি তো বলেছি ওদের পাপ্পার জন্য। নুহা ঘর থেকে বের হতেই হঠাৎ মুখোমুখি হয়ে পড়ে সিফাতের। এক মুহূর্তের জন্য জনই থমকে গেল। সিফাত একটু সরে দাঁড়ালো, চোখে মুখে নরম এক হাসি। আরে, সাবধানে। আর একটু হলেই ধাক্কা লেগে যেত। নুহা একটু থেমে নিচু গলায় বলল, সরি, আসলে আমি আপনাকেই খুঁজছিলাম। একটু সময় হবে আপনার? সিফাত চুপ করে একবার নুহার দিকে তাকালো। তারপর মাথা নেড়ে বলল, কেন নয়। চলুন ওই দিকটায় যাওয়া যাক। জনেই ধীর পায়ে হেঁটে যেতে লাগলো পাশের বাগানটার দিকে। পাশাপাশি হাঁটলেও কেউই সেভাবে কিছু বলছেন না, শুধু বাতাসে ভেসে বেড়াচ্ছে কিছু না বলার শব্দ। কিছু চুপ করে যাওয়া প্রশ্ন। সিফাত হঠাৎ মৃদু কণ্ঠে বলল, আপনার মুখে যে হাসিটা দেখছি তাতেই বুঝে গেছি আমি হেরে গেছি। তবে তাতে দুঃখ নেই। আপনি যদি সুখে থাকেন, তবে হারটা গর্বের। যাই হোক, কি বলবেন বলুন। নুহা কিছুটা হতভম্ব হয়ে সিফাতের দিকে তাকিয়ে বলল, তা আপনি আবার কিসে হারলেন বলুন তো? সিফাত একটু হেসে বলল, সেসব আর এখন বলার দরকার নেই। আপনি হয়তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, বা এখনো দ্বিধায় আছেন। আপনি বুঝলেন কিভাবে? আপনার আব্বু আর আমার আব্বু তো খুব ভালো বন্ধু ছিলেন, সেটা তো আপনি জানেনই। আমাদের দুই পরিবারের সম্পর্কটাও কম ছিল না। আপনি আর নিশিত প্রায়ই আসতেন আমাদের বাড়ি, বিশেষ করে যখন আপনার আম্মু অফিসে যেতেন। আমি তখন হয়তো 8-9 বছরের। আপনি ছিলেন আরো ছোট। আমি ছোটবেলা থেকেই নানুর বাড়িতে থাকি, আম্মুই একমাত্র মেয়ে ছিলেন ওনাদের। আম্মুর বিয়ে হওয়ার পর ওনারা খুব একা হয়ে পড়েছিলেন, তাই আমাকে ও আম্মু আর বাধা দেননি।
একদিন বাড়ি ফিরে দেখি আপনি আর নিশি আমার ঘরে ঢুকে আমার খেলনার জিনিস নিয়ে খেলছেন। আমি যখন খেলতে গেলাম, আপনি না করে দিলেন। রাগে কাঁদতে লাগলাম। পরে আপনি এসে বন্ধুত্ব করতে চেয়েছিলেন আর আমি রেগে গিয়ে আপনাকে ধাক্কা দিই, আপনি পড়ে গিয়ে কপালে আঘাত পেলেন। সেদিন আম্মু আমায় কয়েকটা চড় দিয়েছিল। মনে আছে এখনো? নুহা চোখে বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল। আপনি আমাকে ছোটবেলা থেকেই চিনেন। এতদিন তো কখনো বলেননি কিছু। একবার বলেছিলাম, মনে নেই? আপনার এক জন্মদিনে গিয়েছিলাম। হ্যাঁ, বলেছিলেন, কিন্তু আমি অতটা গুরুত্ব দিইনি। সিফাত নুহার চোখে তাকিয়ে নীরবতাকে ভেঙে এক দীর্ঘশ্বাসের পর বলল, সেই দিনটার কথা আজও আমার মনে আছে, যেদিন আপনাকে ভুল করে আঘাত করেছিলাম। এরপর থেকে আপনাকে আমাদের বাড়িতে দেখলেই আমি রাগে, লজ্জায়, না জানি কিসের জেদে চুপচাপ অন্য রুমে গিয়ে বসে থাকতাম। একদিন আম্মু আমাকে ডেকে পাশে বসালেন। আপনার সঙ্গে বন্ধুত্ব করতে বললেন। কারণ আমাদের নাকি সারা জীবন একসাথে কাটাতে হবে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম আম্মুর দিকে। ওই বয়সে এত বড় কথা মাথায় ঢুকাতে পারছিলাম না। কেন? জিজ্ঞেস করতেই আম্মু বললেন, আমার বাবা মা আর আপনার বাবা মায়ের ইচ্ছা আমি যেন বড় হয়ে আপনার দায়িত্ব নিই। যেন সারা জীবন আপনার পাশে থাকি, আপনার খেয়াল রাখি। আম্মু তখন আমার হাতে এক অদৃশ্য প্রতিজ্ঞার বাঁধন বেঁধে দিল। আমি যেন কখনো আপনাকে কষ্ট না দিই, কখনো চোখের জল না ফেলতে দিই। বরং আপনাকে ভালোবাসি, আপনাকে আগলে রাখি। তখন না বুঝেই আমি কথা দিয়েছিলাম আপনাকে কখনো আঘাত দেব না। এরপর একদিন আবার নানু বাড়ি থেকে ফিরলাম। সাহস করে বন্ধুত্বের হাত বাড়াতে চাইলাম আপনার দিকে। কিন্তু আপনি তখনও রাগে ঠায় দাঁড়িয়ে আমার সঙ্গে কোথাও বললেন না। আমাকে দেখলেই লুকিয়ে পড়তেন। আমি যতদিন বাড়িতে থাকতাম আপনি একবারের জন্য আমাদের বাড়িতে আসতেন না। তবে আম্মু যখন আমাকে নিয়ে আপনাদের বাড়িতে যেতেন, তখন আমি লুকিয়ে লুকিয়ে আপনাকে দেখতাম। জানেন? কেন যেন ভালো লাগতো আপনাকে দেখতে। ইচ্ছে করতো পাশে গিয়ে বসি, আপনার সাথে খেলি, কথা বলি। কিন্তু আপনি ছিলেন রাগে ভরপুর, জেদে অটল। আমাকে কোনোভাবেই বন্ধু বানালেন না। তারপর থেকে আমিও আপনার থেকে লুকিয়ে থাকতাম। নিঃশব্দে দূর থেকে আপনাকে দেখে যেতাম। আর আমার জীবনের বেশিরভাগ সময় তখন কেটেছে নানু বাড়িতেই। সেখানেই ছিল পড়াশোনা, সেইখানেই ছিল আমার দুনিয়া। এইভাবেই চলছিল সময়। তারপর একদিন আম্মু জোর করে আমাকে নিয়ে এলেন আপনার 12 বছরের জন্মদিনে। আপনি হয়তো শোনেনি, তবে সেই দিন আপনার বাবা সবার সাথে বলছিলেন আমরা যখন বড় হব তখন আমাদের বিয়ে দেবেন। সেই মুহূর্তে আমার কেন যেন মনে হয়েছিল এই বুঝি স্বপ্নের শুরু। তারপর আবার ফিরে গেলাম নানু বাড়ি, ক্লাস আর কোচিংয়ের ব্যস্ততায়। কিন্তু জানেন, সেই জন্মদিন থেকেই যেন কিশোর মনে আপনাকে ঘিরে একটা অদ্ভুত অনুভূতির জন্ম হলো। এটা কি প্রেম, ভালো লাগা, নাকি টিনেজ বয়সের আবেগ? আমি বুঝে উঠতে পারতাম না। আপনাকে দেখলেই মনটা কেমন করত। আপনি তখন ধীরে ধীরে আমার স্বপ্ন হয়ে উঠেছিলেন। আমি শুধু জানতাম আপনি আমার ভবিষ্যতের অংশ। বুঝতে পারতাম আম্মুর সেদিন বলা কথার মানে। আমি তখন অপেক্ষায় দিন গুনছিলাম এইচএসসি শেষ করলেই স্থায়ীভাবে বাড়ি ফিরে যাব। আপনার আশেপাশেই থাকব।
মনে মনে স্বপ্ন বুনতাম একদিন আপনি বধূবেশে আমার হয়ে যাবেন চিরদিনের জন্য। আর আমি মুছে দেব আপনার সমস্ত অভিমান, আপনাকে বলবো আমার সমস্ত না বলা কথা। কিন্তু সেই স্বপ্ন এক নিমিষে ভেঙে চুরমার হয়ে গেল। এইচএসসি শেষে বাড়ি ফিরেই ছুটে গেলাম আপনার বাড়িতে। কিন্তু শুনি আপনারা ওখানে নেই। দাদুর বাড়ি চলে গেছেন। আরও একটা খবর পেলাম আপনার বিয়ে হয়ে গেছে। আমি হতবাক। যেন কেউ বুকের ভেতরটা ছিঁড়ে নিয়ে গেল। ছুটে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করলাম এটা কিভাবে হলো, এসব কেন হলো। আম্মু বলল আপনার দাদুর শেষ ইচ্ছার কাছে আপনার বাবা হার মেনেছেন। এর জন্য উনি আমার বাবা মার কাছে ক্ষমাও চেয়েছেন। সেই মুহূর্তে আমার কিশোর চঞ্চল মনটা শুধু একটা অনুভূতি অনুভব করেছিল হারিয়ে যাওয়ার। চোখের সামনে ভেঙে পড়ল আমার সাজানো স্বপ্ন, আমার কল্পনার আপনি। সেদিন যখন সকালে আপনাকে আমাদের বাড়িতে বসে থাকতে দেখলাম, বুকটা ধক করে উঠেছিল। আমি বুঝলাম কিছু অনুভূতি হয়তো কখনো পুরোপুরি মরে না, কেবল ঘুমিয়ে থাকে। আপনার মুখ দেখে মনে হলো সেই ঘুমন্ত অনুভবগুলো হঠাৎ একসাথে জেগে উঠেছে। সত্যি বলতে আমি আপনাকে ভুলেই গিয়েছিলাম। কিন্তু সেদিন আবার সব ফিরে এলো। আম্মু যখন পরিচয় করিয়ে দিলেন আপনার চোখে আমি সেই পুরনো নুহাকে চিনে ফেলেছিলাম। কিন্তু আপনার কথাগুলো শোনার পর কেন যেন আমার নিজেকে অসহায় মনে হচ্ছিল। খুব হিংসা হচ্ছিল আপনার সেই স্বামী নামের মানুষটার প্রতি। তবু নিজেকে শান্ত রাখছিলাম। আপনার অস্থিরতা আমায় অস্থির করছিল। আপনার কষ্ট আমায় কেন জানি পুড়িয়ে দিচ্ছিল। তাই এগিয়ে এলাম, সাহায্য করলাম। জানি না কেন করলাম, মনে হয়েছিল আপনাকে সুখী দেখতে চাই। আহিরের কাছে ফিরে যেতে বলেছিলাম আপনাকে, কারণ সেটাই তখন ঠিক মনে হচ্ছিল। কিন্তু আপনি গেলেন না। তখন বুঝলাম হয়তো সময় আমায় একটুখানি সুযোগ দিতে চায়। আপনাকে পাওয়ার না হোক, আপনার পাশে থাকার। আমি ঠিক করেছিলাম আপনি যদি আমাকে কখনোই ভালো না বাসেন, তাও আমি বন্ধু হয়ে থেকে যাব। হাসি মুখেই পাশে থাকব। আজ এসব বললাম শুধু এই কারণেই আপনি চলে যাবেন। নতুন জীবনের পথে। চেনা সব কষ্ট ভুলে এগিয়ে যাবেন নির্বাণের পথে। তাই আর দেরি করিনি। ভেবেছি না বলা কথাগুলো আজ বলে ফেলি। তবু একটুখানি হালকা হই। আর হ্যাঁ, বন্ধু থাকি বা না থাকি, আরুষের আঙ্কেল হয়ে থাকার অধিকারটা কিন্তু আপনি কেড়ে নিতে পারবেন না। ও আমার নিজের মেয়ের মতো। বরং মেয়েই। আমি আপনারও আগে ওকে কোলে নিয়েছি। ওর প্রথম হাঁটা, প্রথম কথা বলা, সবকিছুর সাথেই আমি ছিলাম। ও আমার জান বলতে গেলে। নুহা বিস্ময় সিফাতের দিকে তাকিয়ে রইল। চোখের কোণে জলের কাঁপন, তবুও গর্বে মাথা উঁচু রেখে নিঃশব্দে আড়াল করল সেই অশ্রু। আমি জানি আপনি ওকে কতটা ভালোবাসেন। আর আরুষিও আপনাকে ঠিক ততটাই। দুদিন আপনার থেকে দূরে থাকলে ও কাঁদে। এতদিন পর বাবাকে পেয়েছে তাই একটু এক্সাইটেড। কিন্তু আপনাকে কে বলেছে আমি ফিরে যেতে চাই? আমি তো কোথাও যাচ্ছি না। আমার জীবনের সবচেয়ে সুন্দর কিছু বছর কেটেছে এইখানে। আমি চাই বাকি জীবনটাও এখানেই কাটাতে। তাই বলুন তো, আপনি আমার চাকরিটা খেতে চাচ্ছেন নাকি? সিফাত হাসল। ঠোঁটে শান্ত একটা হাসি। একটু থেমে বলল ধীর কণ্ঠে, দেখুন নুহা, জীবন আমাদের বারবার সুযোগ দেয় না। তবে আপনাকে দিয়েছে। একটা নতুন জীবন সাজিয়ে নেওয়ার সুযোগ দিয়েছে। ভালোবাসার মানুষ আর সন্তানের পাশে থেকে হাসিমুখে বাকি পথটা পাড়ি দেওয়ার সুযোগ। আমি চাই আপনি সত্যি সত্যিই ভালো থাকুন। মনের মাঝে এই দ্বিধাগুলো রাখবেন না আর। আমার কথা তো ভাবার কিছুই নেই। যেভাবে এতদিন ভাবেননি সেভাবেই থাকুন।
শুধু একটাই অনুরোধ, আমাকে ভুল বুঝবেন না। আর একটা কথা, আমাদের বন্ধুত্বটা রাখবেন, নুহা। আর হ্যাঁ, যখন ইচ্ছা হবে চলে আসবেন। তবে এবার আপনাকে এমন জায়গায় নিয়ে যাব আহির কেন ওর বাবা এসেও আমাদের খুঁজে পাবে না। সিফাত হেসে উঠল নিঃশব্দে। চোখের কোণে জমে থাকা হালকা জলরেখা আড়াল করল সে। ধীর পায়ে এগিয়ে দিল হাত নুহার দিকে, নরম এক আশ্বাসের মতো। ফ্রেন্ড। নুহাও হেসে উঠল তপ্ত, কিন্তু প্রশান্ত এক হাসি। কাপা হাতটা এগিয়ে দিল সিফাতের দিকে। ফ্রেন্ড। ঠিক সেই মুহূর্তে নীরব, নিস্তব্ধতা চিরে এক তপ্ত বাতাস যেন ছুটে এলো। আহির রাগে টকবক করে ফুটতে থাকা মুখ নিয়ে এগিয়ে এল। চোখে মুখে স্পষ্ট উত্তেজনা। যেন চোখের সামনে কোনো ভয়াবহ অন্যায় দেখে ফেলেছে সে। নুহা, এখনই আমার সাথে ঘরে চলুন। এক্ষুনি। সিফাত কপাল কুঁচকে তাকাল। কণ্ঠে প্রশ্নের ভাঁজ। হঠাৎ করে ঘরে কেন? কি হয়েছে এমন? উনি আমার বউ। ঘরে গিয়ে কি করব না করব সেটা আমাদের ব্যক্তিগত বিষয়। তাছাড়া আপনি তো নিজে বিয়েই করেননি, অথচ অন্যের সন্তানের বাবা, মানে আঙ্কেল, হয়ে বসে আছেন। তার উপর আবার অন্যের বউ। নুহা হতবাক। চোখ বড় বড় করে তাকিয়ে রইল আহিরের মুখে। আহির, আপনি কি বলছেন এসব? আজে বাজে। সিফাত একটু ঠাট্টার সুরে বলল। আসার সময় মনে হয় ব্রেনটা বাড়িতেই ফেলে এসেছেন, নাকি কোথাও ধাক্কা খেয়ে নেশায় পড়ে গেছেন। আহির তিরিক্ষি ভঙ্গিতে বলল। নেশা কি জিনিস সেটাই তো আপনি জানেন না। এই জন্যই তো এখনো বিয়ে হচ্ছে না আপনার। নুহা বিরক্ত হয়ে হাত তুলল। কণ্ঠে হতাশার ছায়া। আশ্চর্য। আপনারা কি পাগল হয়ে গেছেন? এ কোনো রকমের ব্যবহার? সিফাত ঠান্ডা অথচ খোঁচা মেশানো কণ্ঠে বলল। উনাকে বলুন। উনি তো সবসময়ই পায়ে পা দিয়ে ঝগড়ায় নামেন, যেন শিশু সুলভ কোনো প্রতিযোগিতা চলছে। আহির থামল না। কণ্ঠে অস্থিরতা, রাগ আর ক্ষোভের মিশ্র ঢেউ। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বেশ করি। আপানোর মতো অন্যের সংসারে নাক গলায় না। নুহার চোখে ক্ষীণ অগ্নি এক পলকে তাকালো আহিরের চোখে, স্বর খানিকটা কঠিন হয়ে উঠল। আপনার মনে হচ্ছে না আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন? আহির একটু এগিয়ে এলো, গলার স্বর আরও উচ্চস্বরে বলল। আমি সীমার মধ্যে আছি বলেই তো আপনি নিজের সীমা ভুলে গেছেন। কিভাবে সাহস করলেন উনার হাত ধরতে? নুহা এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল। আহির, আপনি কি নিজের আচরণ টের পাচ্ছেন? আপনাকে এখন 4 বছরের বাচ্চা মনে হচ্ছে। না বোঝা অভিমানী, জেদি আর নির্বোধ এক শিশু। আহির আর একটু এগিয়ে এসে দাঁড়াল। কোনো পূর্বাভাস না দিয়েই নুহার একটি হাত শক্ত করে চেপে ধরল। চোখে একরাশ জেদ, কণ্ঠে এক অদ্ভুত স্নায়ুচাপ, যার আগের চেয়েও গভীর কিছু। ধীর গম্ভীর স্বরে বলল। 4 বছরের বাচ্চা লাগছে ঠিক আছে। এই বাচ্চা এখন নিজের বাচ্চার মায়ের সাথে বোঝাপড়ার আছে। ঘরে চলুন, নুহা। কুইক। না হলে আমি ওর সীমা টিমা পরোয়া করব না, সোজা কোলে তুলে নিয়ে যাব। নুহা হকচকিয়ে তাকালো আহির দিকে। এক হাতে মুক্ত হওয়ার ব্যর্থ চেষ্টা করেও হতবাক কণ্ঠে বলল। আপনি ঠিক আছেন তো? আপনার আচরণ দেখে তো একটুও মনে হচ্ছে না। আহির কোনো কথা না বলে নুহার হাত টেনে ধরে সামনে এগিয়ে চলল। সিফাতের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল। শুনুন, সিফাত সাহেব, আপনি চাইলে আমি নিজ দায়িত্বে আপনাকে মেয়ে দেখিয়ে বিয়েও দিয়ে দেব। কিন্তু তাই বলে আমার বউকে নিয়ে টানাটানি করবেন না। সেটা চলবে না। আহির নুহার হাত ধরে এগিয়ে যেতে যেতে নিজেই কথাগুলো বলে উঠল। কি বিচিত্র এই মানুষগুলো। নিজের বউ কোথায় সেটাই জানে না এখনো, আর অন্যের সংসারের পেছনে পড়ে আছে। বোন চাইলে হয়তো ভাবা যেত, কিন্তু বউ। এত দেখছি আসলেই স্পর্ধার সীমা ছাড়িয়ে গেছে। চলবে ইনশাআল্লাহ।